পশ্চিমবঙ্গের এক প্রান্তিক গ্রাম পাথরকাটা। নামই যেন তার পরিচয়। গ্রামের শেষ মাথায় পরিত্যক্ত শ্মশান ঘাট। এখানে আর দাহ হয় না বহু বছর, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে ঘাটের পাশের নদীতে ভেসে ওঠে এক ভাঙা নৌকা। তাতে বসে থাকে এক বেহুলা সাজা মেয়ে, মাথায় সাপের ফনা, হাতে মালা। যে পুরুষ ওর দিকে তাকায় সে পরের দিন সাপে কাটা লাশ হয়ে পড়ে থাকে। গত 3 মাসে গ্রামে সাপে কেটে মরেছে 7 জন পুরুষ। সবাইকেই মৃত অবস্থায় পাওয়া গেছে শ্মশান ঘাটের কাছে। গ্রামের লোকেরা বলে জোছনার রাতে নেমে আসে নাগময়ী। ডক্টর ঋত্বিক রায় কলকাতার বড় হাসপাতালের তরুণ চিকিৎসক। তার বাবার বাড়ি এই শ্মশানঘাট গ্রামেই ছিল। ছোটবেলা কেটেছে এখানে, তারপর কলকাতায় চলে গেছে। চাকরি ছেড়ে গ্রামে ফিরছে কিছুদিনের জন্য, কিন্তু ফিরেই শুনল এক অদ্ভুত খবর। গদাধর কাকা, এটা কি হচ্ছে? 7 জন মানুষ সাপে কাটা, এটা কি সত্যিই গদাধর কাকা? হ্যাঁ ঋত্বিক বাবু, এই ঘটনাটা সত্যি। এটা সাপের কাজ না, এটা নাগময়ীর কাজ। তুমি ছোটবেলায় এর গল্প শুনিছো মনে হয়। ওই ওই শ্মশান ঘাটে প্রত্যেক পূর্ণিমায় ওঠে এক নৌকো। ওই নৌকোতেই বসে থাকে নাগময়ী, সাপের ফনা মাথায়। যে পুরুষ ওর দিকে তাকায় সে আর বাসে না। গল্প তো অনেক শুনেছি কাকা, কিন্তু এই নাগময়ী মানে এটা কি বেহুলা গল্পের চরিত্র? হ্যাঁ কাকা, আপনি এসব বিশ্বাস করেন? আমার তো মনে হচ্ছে এটা একটা সাধারণ গল্প। মনে হচ্ছে এর পিছনে কিছু একটা বড় রহস্য আছে। আমি চোখে দেখিনি বাবু, কিন্তু যারা দেখিছে তারা আর ফেরেনি। গত 3 মাসে 7 জন, আর সেই 7 জন পূর্ণিমার রাতে ওই পথ দিয়ে গিয়েছিল। তাছাড়া কাল আবার পূর্ণিমে। জানি না কার কপালে কি আছে। তাহলে কাল রাতে আমিই যাব ওই ঘাটে, ক্যামেরা রেকর্ডার নিয়ে। দেখব আসলে ওটা নাগময়ী না কোনো বড় রহস্য আছে। বাবু, তুমি কি পাগল হয়েছ? তোমার বাবা দিগম্বর রায় যদি শোনে, তখন আমি কি মুখ দেখাবো তাকে? ওই ঘাটে কেউ যায় না পূর্ণিমের রাতে। যেও নে বাবু, বাবু যেও নে, তোমার পায়ে ধরি বাবু, তুমি যেও নে। আমি চিকিৎসক কাকা, মানুষের মৃত্যু থামাতে চাই। যদি ভূত হয় তাহলে তারও একটা কারণ আছে, সেটা না বুঝলে আমি ফিরব না। ঋত্বিক বুঝল এটা শুধু কুসংস্কার নয়, কিছু একটা ঘটেছে। সে গেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কামিনীবালার কাছে। তিনি অনেক কিছু জানেন। ঋত্বিকের বাবা দিগম্বর রায়ের পুরনো অ্যাকোয়েন্টেন্স ছিলেন তিনি। তা তুই কি জানতে চাস রে বাবু? ওই নাগময়ী কে? হ্যাঁ কামিনী মাসিমা, আমি চিকিৎসক, মানুষকে বাঁচাতে চাই, সাপে কাটা থামাতে চাই। তাহলে শোন, এটা সাপের দোষ না বাবু, এটা মানুষের দোষ। প্রায় 7 বছর আগে এই গ্রামের জমিদার শশাঙ্ক ঘোষের বাড়িতে কাজ করত এক মেয়ে, নাম নাগময়ী। তাকে শশাঙ্ক বিয়ে করার কথা বলে গর্ভবতী করে দেয়। তারপর যখন মেয়েটি তার গর্ভের কথা জানায়, তখন শশাঙ্ক তাকে অপমান করে ত্যাগ করে দেয়। অপমান আর বেদনায় নাগময়ী একদিন রাতে শ্মশান ঘাটের ধারে গিয়েছিল বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য। আর সেইখানেই সাপের কামড় খেয়ে তার মৃত্যু হয়। আর সেই দিন ছিল পূর্ণিমা। তাহলে সেই রাতে নাগময়ী মারা গিয়েছিল?
হ্যাঁ, মারা গিয়েছিল বাবা, কিন্তু তার গর্ভের বাচ্চাটাও মরে গেল। সেই থেকে প্রতি পূর্ণিমায় নাগময়ী ফিরে আসে ওই ভাঙা নৌকোয়, শুধু সেই সব পুরুষকে টানে যারা নারীদের সঙ্গে অন্যায় করে। শশাঙ্ক ঘোষ এখন কোথায়? থু, কোথায় আবার? ওই পাপী এখনো এই গ্রামেই আছে, নতুন বাড়ি বানিয়ে সুখে আছে। কিন্তু ওর কাছেও একদিন যাবে নাগময়ী, যেমন গেছে অন্যদের কাছে। মাসিমা, 7 জন মরা মানুষের সঙ্গে শশাঙ্ক ঘোষের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, 7 জনের মধ্যে 5 জন ছিল ওই শশাঙ্কের চামচা, বাকি 2 জন অন্যায় করেছিল নিজেদের বউ বা মেয়ের সঙ্গে। নাগময়ী সব জানে। আর তোর বাবা দিগম্বর আর তুই সাবধানে থাকিস। আমার বাবা? আমি? আমরা কি করলাম? তোর বাবা একবার তোর মাকে ছেড়ে গিয়েছিল, কলকাতায় চাকরি করতে গিয়ে আর ফেরেনি। তোর মা একলা অনেক দিন কেঁদেছিল। নাগময়ী সেটা জানে। এবার পূর্ণিমায় তাই তোকে ডাকছে বোধহয়। সে কি বলছেন মাসিমা? আমি তো কিছুই করিনি। নাগময়ী বংশের বিচার করে। তোর বাবার পাপের শাস্তি তোকে নিতে হবে। তুই যদি প্রমাণ করতে পারিস যে তুই ওর মতো নোস, তাহলে হয়তো বাঁচবি। ঋত্বিক নিজেকে সামলে নিল। কামিনীবালার কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাত 9টার দিকে সে গদাধর মাঝিকে ফেলে একাই ঘাটের দিকে রওনা দিল। পকেটে টর্চ আর হাতে 1 বোতল অ্যান্টিভেনম, ক্যামেরা আর একটা রেকর্ডার। পথে শুধু শেয়ালের ডাক, বাতাসে শ্মশানের পোড়া গন্ধ। হাতে টর্চের আলো কাঁপছে। ঘাটে পৌঁছতেই দেখল, সত্যি নদীর জলে ভাসছে একটি ভাঙা নৌকো। তাতে বসে আছে এক নারী, সাপের ফনা মাথায়, হাতে মালা, গায়ে লাল শাড়ি। যোচনায় তার মুখ ফর্সা হয়ে জ্বলজ্বল করছে, কিন্তু চোখ দুটি শূন্য, যেন শতাব্দীর বেদনা জমে আছে। ঋত্বিক, ঋত্বিক, তুই এসেছিস? কে কে তুই? ও আচ্ছা, তুই সেই নাগময়ী যে মানুষের বিচার করে। এই এই এই, শোন শোন আমার কথা, তাকাবি না, আমার দিকে তাকাবি না, তাহলে আমিও মারা যাব। আমি কোনো দোষ করিনি, আমি প্রমাণ করতে এসেছি। আমি সব জানি। তোর বাবা দিগম্বরকে চিনি, যেই তোর মাকে মেরে ফেলে কলকাতায় পালিয়ে গিয়েছিল। তোর মা কেঁদেছিল কত রাত। তুই ওই বংশের, তাই তুই আর বেঁচে ফিরবি না। হ্যাঁ, হতে পারে ওই বংশের, কিন্তু আমি আমার বাবার পাপের জন্য দায়ী নয়। আমি একজন চিকিৎসক, মানুষকে বাঁচাই। তুই যদি অন্যায়কারী পুরুষদের শাস্তি দিস, তাহলে আমায় কেন? আমি তো কিছু করিনি। তুই কিচ্ছু করিসনি, কিন্তু তোর বাবা করেছে। আমি বংশের বিচার করি। তোর বাবা এখন কলকাতায়, আমি ওখানে যেতে পারি না, তাই তোকে দিয়ে ওকে আমি আনাবো। মানে? হ্যাঁ, তুই ঠিক শুনেছিস। যা, এখন আমি তোকে ছেড়ে দিলাম। শশাঙ্ক ঘোষকে নিয়ে আয় আমার কাছে, আর শশাঙ্ককে না আনলে তুই আমার হবি। আর প্রতি পূর্ণিমায় তুই বসবি এই নৌকোয়। আমি শশাঙ্ক ঘোষকে ধরিয়ে দিতে পারি, কিন্তু আগে আমার কথা শোন। আমি বাবার পাপের বিচার চাই না, আমি চাই ন্যায়। শশাঙ্ক যদি খুনি হয়, সে জেলে যাবে। তুই কেন নিজে হাতে বিচার করছিস? আইন? কোন আইন? পুরুষদের বানানো আইন নারীদের রক্ষা করে? আমি যখন মরছিলাম তখন পুলিশ ছিল কোথায়? আদালত কোথায় ছিল? শশাঙ্ক তখন সুখে ঘুমোচ্ছিল। তাই আমি নিজেই বিচার করি। তবে আমাকে 1 সপ্তাহ দে, আমি শশাঙ্কের সব অপরাধের প্রমাণ জোগাড় করব, তাকে জেলে পাঠাবো।
তুই শুধু আর কাউকে মারিস না। আচ্ছা, 1 সপ্তাহ সময় দিলাম, কিন্তু মনে রাখবি, প্রমাণ না পেলে বা শশাঙ্ক পালালে তোর মৃত্যু অনিবার্য। এই বলে নাগময়ী মিলিয়ে গেল, যেন জলে বিলীন হয়ে গেল। নৌকাটা ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে গেল। ঋত্বিক একা দাঁড়িয়ে, হাত পা শীতল। মোবাইল টর্চে দেখল ঘড়িতে রাত 10:30। মাত্র 1 ঘন্টা কেটেছে, কিন্তু মনে হলো যেন যুগ কেটে গেল। ঋত্বিক দৌড়ে গদাধর মাঝির বাড়ি এলো। সে হাঁপিয়ে উঠেছে। গদাধর মাঝি তখনও জেগে। তাকে দেখেই বুঝল কিছু একটা হয়েছে। বাবু, কি হলো? এত হাঁপাচ্ছ কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে নাগময়ীকে দেখিছো। হ্যাঁ গদাধর কাকা, আমি ওই ঘাটে গিয়েছিলাম। আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছে। শশাঙ্ক ঘোষের প্রমাণ জোগাড় করতে হবে। তুমি সাহায্য করবে? তুমি কি কি তুমি ওই ঘাটে গিয়েছিলে? তাও আবার সুস্থভাবে ফিরে চলে গেলে কিভাবে? শশাঙ্ক শশাঙ্ক বড় জোয়ার বাবু, তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে কেউ রাজি হবে না, ভয় পায় সবাই। সেসব কথা পরে বলবো কাকা। আগে বলো, শশাঙ্ক ঘোষের প্রমাণের সাক্ষী কে দিতে পারবে? কামিনী মাসিমা তো জানে, আর তুমি জানো। আর কেউ আছে যারা নাগময়ীর ঘটনা দেখেছিল? একজন আছে, পুলিশ অফিসার বিকাশ তেওয়ারি। সেই সময় সেখানকার থানায় ছিল। সে জানে সব, কিন্তু সে এখন কলকাতায় এই স্থানান্তর হয়ে গেছে। আমি কাল সকালেই কলকাতা যাচ্ছি। বাবার সঙ্গেও দেখা করব। তাকে জিজ্ঞেস করব কেন মাকে ছেড়ে গিয়েছিল, আর বিকাশ তিওয়ারিকেও খুঁজে বের করব। ঋত্বিক পরদিন সকালেই কলকাতা রওনা দিল। বাড়ি ফিরেই বাবার সামনে গিয়ে দাঁড়ালো। দিগম্বর রায় এখন বুড়ো, পড়ার টেবিলে বসে পুরনো চিঠি গোছাচ্ছিলেন। এই যে ঋতিক বাবা, তা এত তাড়াতাড়ি ফিরলি? গ্রামটা কেমন লাগলো? বাবা, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা বাবা? তুমি কেন মাকে ছেড়ে কলকাতায় চলে এসেছিলে? আমাকে সত্যিটা বলো। এখন হঠাৎ এই কথা? হ্যাঁ বাবা, বলো। কারণ গ্রামের শ্মশান ঘাটে 7 জন মারা গেছে। নাগময়ী বলে এক আত্মা, সে আমাকে ডাকছে আর বলছে তুমি মাকে ফেলে চলে এসেছিলে কলকাতায়। আমার মা দিনরাত কেঁদেছে তোমার জন্য, তাও তুমি ফিরে যাওনি। আর এইটাই তোমার অপরাধ। আর আমি তোমার বংশধর, তাই ও আমারও ক্ষতি করতে চায়, মেরে ফেলতে চায় আমাকে। এখন বলো সত্যিটা কি? সত্যি সত্যিটা হলো যে আমি 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 বোকা ছিলাম। তোর মাকে আমি ছাড়িনি। চাকরির জন্য কলকাতায় এসেছিলাম। ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি হাসপাতালে ছিলাম 3 মাস। ততদিনে তোর মা অন্য জায়গায় চলে গিয়েছিল। আমি ফিরে যেতে পারিনি লজ্জায়। পরে শুনলাম তোর মা মারা গেছে। আমি চিরকালের জন্য অপরাধী হয়ে গিয়েছিলাম বাবা। তুই আমায় ক্ষমা করে দে। তুই আমায় ক্ষমা করে দে বাবা। তাহলে তুমি মাকে ছাড়োনি? অন্যায়টা কি ছিল? আমি ফিরে যাইনি, সময় মতো ফিরিনি। সেটাই আমার পাপ। ওই নাগময়ী ঠিকই বলেছে, কিন্তু তুই নিরপরাধ। তোকেও স্পর্শ করতে পারে না। আমি প্রমাণ জোগাড় করব বাবা। নাগময়ীকে মুক্তি দেব আর শশাঙ্ক ঘোষকে জেলে পাঠাবো।
তুমি শুধু পুলিশ অফিসার বিকাশ তিওয়ারির ঠিকানাটা দাও। বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে ঋত্বিক পৌঁছল বিকাশ তিওয়ারির বাসায়। তিনি এখন অবসরে সাদা পাঞ্জাবি পরে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। আপনি বিকাশ তিওয়ারি? হ্যাঁ, কেন? আচ্ছা, আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তুমি কি দিগম্বর রায়ের ছেলে? হ্যাঁ। এসো বাবু, বসো। বুঝতে পারছি কেন এসেছো। স্যার, নাগময়ীর ঘটনাটা আমাকে পরিষ্কার করে বলুন। আমার খুব দরকার, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। হ্যাঁ বাবা, আমি তোমাকে সব ঘটনা খুলে বলবো। আমি শশাঙ্ক ঘোষের পাল্লায় পড়ে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে প্রমাণ জোগাড় করতে সাহায্য করব। 7 বছর আগে শশাঙ্ক ঘোষের বিরুদ্ধে নাগময়ী নামে এক মেয়ে অভিযোগ করেছিল। সে বলেছিল শশাঙ্ক তাকে ধর্ষণ করে গর্ভবতী করেছে। শশাঙ্ক তাকে বিয়ে করার কথা বলে ঠকিয়েছে। আমি মামলা নিলাম, কিন্তু শশাঙ্ক ঘোষ বড়লোক, গ্রামের সবার মুখ বন্ধ করে দিল। সাক্ষীরা পাল্টে গেল। শেষ পর্যন্ত নাগময়ী হেরে গেল। তারপর তারপর কি হলো? আমাকে পুরোটা বলুন। আর তারপর একদিন রাতে নাগময়ী শ্মশানঘাটের ধারে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু সে সাপের কামড় খায়। তারপরও কিছুক্ষণ শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর তখনই আমি ওর কিছু বক্তব্য রেকর্ড করে রেখেছিলাম। ওই রেকর্ড আজও আমার কাছে আছে। ও বলেছিল, আমি মরছি কিন্তু ফিরব। আমি ফিরে শশাঙ্ক আর ওই সব পুরুষদের বিচার করব যারা নারীদের সঙ্গে অন্যায় করে। সেদিন ছিল পূর্ণিমা। সেই রেকর্ডটা কি এখনো আছে? হ্যাঁ, এই নাও, এটা নিয়ে যাও। আর শশাঙ্ক ঘোষের বিরুদ্ধে এই রেকর্ডই যথেষ্ট প্রমাণ। আমি তোমার সঙ্গে যাব, আর ওই ধর্ষণকারী শশাঙ্ক ঘোষকে গ্রেপ্তার করাবো। ঋত্বিক পুলিশ নিয়ে হাজির হল শশাঙ্ক ঘোষের বাড়িতে, সঙ্গে বিকাশ তিওয়ারি ও গদাধর মাঝি। শশাঙ্ক ঘোষ তখন নাস্তা করছিল। ওদেরকে দেখেই শশাঙ্ক ঘোষ থমকে যায়। কি ব্যাপার? তোমরা আমার বাড়িতে কেন? তুই তো দিগম্বরের ছেলে, তাই না? তোর বাপের আবার কি দরকার পড়লো? চুপ করো শশাঙ্ক ঘোষ। নাগময়ীর হত্যার মামলায় তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে, আর এই রেকর্ড সেই প্রমাণ। আমাকে গ্রেফতার করবে? এই গ্রামে কার এত বড় সাহস? আর নাগময়ী তো মরে গেছে বছর 7 আগে। এখন কি প্রমাণ আছে যে আমি ওকে মার্ডার করেছি? প্রমাণ চান? এই দেখুন তার রেকর্ড। সেই দিন রাতে বিকাশ তিওয়ারি ঘাটে গিয়েছিলেন আর নাগময়ীর সঙ্গে কথোপকথনে সব রেকর্ড করেছেন। আপনি কি চান ওকে সরাসরি আপনার সামনে দাঁড় করায়? ভয় দেখাচ্ছিস আমাকে? ওরে পাগল, মরা মানুষ কখনো জীবিত হয়ে আসতে পারে না, আর তুই বলছিস আমার সামনে দাঁড় করাবি? ঠিক তখনই বাইরে থেকে হু হু করে বাতাস এলো। বাড়ির সব জানলা বন্ধ হয়ে গেল। ঘরের আলো নিভে গেল। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল নাগময়ী। এবার তার আগের রূপ নেই। মুখে ঘা, চোখে রক্ত, হাতে শিকল। কি হচ্ছে? কি হচ্ছে? কোথা থেকে এলো? আর আলোগুলো নিভে যাচ্ছে কেন? এই এই কে আছো? কে আছো? না না, কি দেখছি আমি? আমায় মারিস না নাগময়ী। নাগময়ী, আমি ভুল করেছিলাম। নাগময়ী, আমি ভুল করেছিলাম। আমায় ক্ষমা করে দে। আমায় ক্ষমা করে দে। তোকে আমি বিয়ে করবো। হ্যাঁ, আমি তোকে বিয়ে করবো। তোর সন্তানকে মানবো, 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 আমি মানবো। কি? আমায় বিয়ে করবি? আমার সন্তানকে মানবি? আমি যখন মরছিলাম তখন তুই কোথায় ছিলিস? আমার পেটের বাচ্চাটা মরার সময় তুই কোথায় ছিলি? লজ্জা করে না তোর মতো পাপী এই গ্রামে বেঁচে ফিরবে? না না,
এটা হতে পারে না। আজ তোর শেষ দিন। থামো নাগময়ী, ওকে জেলে যেতে হবে। মেরে ফেললে ওর শাস্তি কম হবে। জেলের যন্ত্রণায় তিলে তিলে মরুগো, এটাই ওর সব থেকে বড় শাস্তি হবে। তুমি শুধু আইনের হাতে তুলে দাও ওকে। তুই কথা রেখেছিস ঋত্বিক, প্রমাণ এনেছিস, পুলিশ এনেছিস, তাই আমি তোকে ছেড়ে দিলাম। কিন্তু কিন্তু কি? ও যদি কোনোদিন জেল থেকে ছাড়া পায়, তাহলে ওই দিনই ওর শেষ দিন হবে। আর একটা শর্ত, তুই আমার নামে একটা হাসপাতাল বা ক্লিনিক করবি, যেখানে নারীরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। যেসব পুরুষ নারীদের ওপর অন্যায় করে তাদের আমি বাঁচিয়ে রাখবো না, আর যেসব পুরুষ ভালো তাদের দিয়ে তুই নারীদের সেবা করাবি। ঠিক আছে, তবেই আমি মুক্ত। কিন্তু আমি প্রতি পূর্ণিমায় ঘাটে আসব, শুধু দেখতে তুই কথা রেখেছিস কিনা। নাগময়ী মিলিয়ে গেল। শশাঙ্ক ঘোষ জড়সড় হয়ে পড়ে রইল। পুলিশ তাকে হাত করা পরিয়ে নিয়ে গেল। ঋত্বিক তার কথা রাখল। শশাঙ্ক ঘোষের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিল। শশাঙ্ক ঘোষ যাবজ্জীবন সাজা পেল, আর ঋত্বিক গড়ে তুলল নাগময়ী নারীর স্বাস্থ্য কেন্দ্র, যেখানে নারীরা বিনা পয়সায় চিকিৎসা পায়। কাজ করেন ভালো পুরুষ চিকিৎসকরাই। 1 বছর পর আবার পূর্ণিমা। ঋত্বিক ঘাটে এলো। জোছনায় নদী থরথর করছে। নৌকো নেই, নাগময়ী নেই, শুধু জলের উপর ভাসছে এক টুকরো নীল আলো। টিকটিক বাবু, এখনো তুমি এই ঘাটে আসো? হ্যাঁ কাকা, প্রতি পূর্ণিমায় আসি, শুধু নাগমণিকে জানাতে আমি তার কথা রেখেছি। সে জানে বাবু, ওই নীল আলোই প্রমাণ ও তোমাকে দেখতে আসে। হঠাৎ জলের উপর লেখা উঠল, ধন্যবাদ ঋত্বিক। তারপর নীল আলো মিলিয়ে গেল। আজও প্রতি পূর্ণিমায় শ্মশানঘাট গ্রামের লোকেরা দেখে ঘাটের কাছে জ্বলে ওঠে নীল আলো। কেউ কেউ বলে ওটা নাগময়ী, আবার কেউ কেউ বলে ওটা ঋত্বিকের প্রতিশ্রুতির আলো। কিন্তু সত্যি হলো, নারীরা এখন সেই গ্রামে নিরাপদ। আর যে পুরুষ অন্যায় করে তার আগে পৌঁছে যায় ঋত্বিকের ক্লিনিকের নাম নাগময়ী। আপনারা যদি এই গল্প পছন্দ করে থাকেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন, প্রতি অন্যায়ের একদিন না একদিন বিচার হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের গল্পতে।